হ্যালো গাইস। জীবনে কতই না আক্ষেপ আমাদের, কতই না প্রত্যাশা, কিন্তু কিছু মানুষ থাকে যাদের জীবনটাই এক ঘনঘটা। তাদের কোনো আক্ষেপ থাকে না, আবার তারাই বেঁচে থাকার প্রকৃত মানেটা বুঝিয়ে দেয়। আজ এমনই এক গল্প বলতে যাচ্ছি, অদ্ভুত সুন্দর এক গল্প, বেঞ্জামিনের গল্প। তো বলাই যাক, 2008 সালে রিলিজ হওয়া খ্যাতিমান ছোট গল্পের ওপর ভিত্তি করে বানানো মুভি কিউরিয়াস কেস অফ বেঞ্জামিন। আগস্ট 2005, হ্যারিকেন নামক ভয়ানক ঘূর্ণিঝড়ে তলিয়ে যাচ্ছে নিউ অর্লিন্স শহর। এই নিউ অর্লিন্স শহরের একটি হাসপাতালে চিকিৎসারত অবস্থায় ছিলেন এক বৃদ্ধা, যার নাম ডেইজি ফোলার। তার পাশেই রয়েছে তার মেয়ে ক্যারোলিন। ডেইজি তার মেয়েকে কাছে ডাকে, তাকে একটি গল্প শোনায়। 1918 সালে এই শহরে একটি ট্রেন স্টেশন উদ্বোধন হচ্ছিল। স্টেশনে যে বড় ঘড়িটি রাখা হবে সেটি বানানোর দায়িত্ব দেওয়া হলো ওই শহরের সেরা ঘড়ি কারিগর মিস্টার গ্যাটওয়ে এর উপর। বিখ্যাত এই কারিগর ছিলেন অন্ধ, কিন্তু তার দক্ষতা এতটাই বেশি ছিল যে সে দৃষ্টি ছাড়াই সুন্দর সব ঘড়ি বানাতে পারতেন। বিশ্বযুদ্ধ চলছিল, ওই সময় তার একমাত্র আদরের ছেলেটি ওই যুদ্ধে যোগ দেওয়ার জন্য চলে যায়। কিছুদিন পর জানা যায় তার সেই আদরের একমাত্র সন্তানটি যুদ্ধে মারা গেছে। অন্ধ বাবা ছেলের জন্য অনেক কষ্ট পায়। 4 মাস তিনি কারোর সাথে কথা বলেননি, নির্বাক হয়ে শুধু কাজই করে গেলেন। সময় হয়ে এলো ঘড়িটি উদ্বোধন করার। গ্যাটিও সেই ঘড়িটি উদ্বোধন করলেন স্টেশনে থাকা শতাধিক লোকের সামনে। তবে উপস্থিত সবাই হলেন অনেক অবাক, কেননা ঘড়ির কাঁটাগুলো সোজা পথে নয়, তার উল্টো পথে ঘুরছিল। মনে হচ্ছিল সময় যেন পিছনের দিকে চলে যাচ্ছে। গ্যাটিও বললেন, ঘড়িটি আমি এভাবেই বানিয়েছি, আমাদের ছেলেরা তো যুদ্ধে শহীদ হয়ে গেল, তাই এই ঘড়িটি বানালাম তাদের স্মরণে। যদি এই ঘড়ির সাথে সাথে সময়টা অতীতে ফিরে যেত আর আমরা আমাদের সন্তানদের ফিরে পেতাম। গ্যাটিওর এসব কথা শুনে সেখানকার সবাই নির্বাক হয়ে যায়। এরপর গ্যাটিওকে আর দেখা গেল না। কেউ বললেন তিনি সন্তান হারার কষ্টে মারা গেলেন, কেউ বা বললেন তিনি নৌকা নিয়ে কোনো এক সমুদ্রে হারিয়ে গেলেন। এসব বলতে বলতে বৃদ্ধ ডেইজি তার মেয়েকে একটি ডায়েরি দেয়। ডায়েরিটি ছিল মিস্টার বেঞ্জামিন বাটনের। ডেইজি বলে তাকে এই ডায়েরিটি পড়ে শোনাতে। তার মেয়ে ক্যারোলিন তার মাকে সেই ডায়েরিটি পড়ে শোনায়। 11 নভেম্বর 1918 সাল। অলিতে গলিতে সবাই উৎসব করছিল। এই উৎসব মুখর সন্ধ্যাতেই জন্ম নেয় বেঞ্জামিন বাটন নামের এক অদ্ভুত শিশু। শহরের বিত্তশালী পরিবার থমাস বাটনের ঘরে জন্ম হয় বেঞ্জামিনের, কিন্তু জন্মের পরেই তার মা মারা যায়। থমাস স্ত্রী মৃত্যুতে অনেক কষ্ট পায়। যে বাচ্চাকে জন্ম দিতে তার স্ত্রী মারা গেলেন, সেই বাচ্চার প্রতি তার প্রত্যাশা অনেক বেশি ছিল। কিন্তু সৃষ্টিকর্তার নির্মম পরিহাস, বেঞ্জামিন স্বাভাবিক কোনো বাচ্চা ছিল না। তার জন্ম হয়েছিল বৃদ্ধ রূপ নিয়ে। সদ্য জন্ম নেওয়া শিশুকে দেখে মনে হচ্ছিল তার বয়স 80 বছরেরও বেশি। তার এই রূপ দেখে তার বাবা অনেক বেশি রেগে গেলেন, তাকে এক অভিশাপ মনে করলেন। তাই বেঞ্জামিনকে আর সাথে রাখলেন না, ভাসিয়ে দিতে গেলেন সাগরের কাছে। কিন্তু বেঞ্জামিনকে হয়তো সৃষ্টিকর্তা রক্ষা করতে চেয়েছিলেন। পুলিশের চোখে পড়ায় থমাস তার বাচ্চাকে সাগরে ফেলতে পারে না। তিনি বেঞ্জামিনকে এক বৃদ্ধাশ্রমের সামনে রেখে আসলেন। বৃদ্ধাশ্রমে কাজ করতেন মাদার কুইনি এবং মিস্টার ওয়েদার। তারা বাচ্চাটিকে খুঁজে পেলেন। বাচ্চার অবস্থা দেখে মাদার কুইনির মনে দয়া হলো, তাই বাচ্চাটিকে তিনি তুলে নিয়ে আসলেন। ডাক্তার দেখে বললেন বাচ্চা তো অনেক আগে থেকেই বৃদ্ধ, চোখে ছানি, পায়ে রয়েছে আর্থ্রাইটিস রোগ, তাই তার হাতে সময় অনেক কম। কিছুদিন বা সপ্তাহখানিক বাঁচতে পারে সে। কুইনি ভাবে অল্প সময়ের জন্য আসা সেই বাচ্চাটি সে দেখভাল করবে। কুইনি বৃদ্ধাশ্রমে সবার সাথে বাচ্চাটির পরিচয় করিয়ে দেয়। তিনি তার নাম রাখলেন বেঞ্জামিন। স্টেশনের সেই ঘড়িটিকেও সরিয়ে নেওয়া হয়নি, সেটি দিনের পর দিন উল্টো পথেই ঘুরে যাচ্ছে। কেন জানি বেঞ্জামিনের জীবনটাও এরকম। তার বয়সও কমছে, বা বলা যেতে পারে তার শারীরিক গঠন বৃদ্ধ থেকে ধীরে ধীরে যৌবনের দিকে ধাবিত হচ্ছে। এক সময় হুইল চেয়ার, পরে ধীরে ধীরে সে ওয়াকিং স্টিক নিয়ে হাঁটতে পারছে। বৃদ্ধাশ্রমের দিনগুলিতে প্রতিদিনই কারো না কারো জন্মদিন পালন হতো, আবার প্রতিদিনই কারো না কারো মৃত্যু হয়ে থাকতো। বৃদ্ধদের সাথে থেকে বেঞ্জামিন নিজেকেই বৃদ্ধ মনে করত, কিন্তু তার মন সবসময় চাইতো বাইরের জগৎ সম্পর্কে জানতে বা বাইরের শিশুগুলোর সাথে হই হুল্লোড়ে মেতে থাকতে। কিন্তু তার শারীরিক দুর্বলতা এসবে বাধা হয়ে দাঁড়ায়। মাদার কুইনি প্রতি সপ্তাহে বেঞ্জামিনকে চার্চে নিয়ে যেত। একবার চার্চে গিয়ে সে জীবনের এক গুরুত্বপূর্ণ বাস্তবতা সম্পর্কে জানতে পারে। চার্চের ফাদার বেঞ্জামিনকে মনোবল দেয়, তাকে তার এই শরীরেই চেয়ার থেকে দাঁড়িয়ে হাঁটতে বলে। মানুষ তার মনোবল দ্বারা অনেক অসাধ্যকে সাধন করতে পারে। বেঞ্জামিন হাঁটতে শুরু করে, তার মনে হয় সে জীবন ফিরে পাচ্ছে। তাকে মনোবল দেওয়া সেই ফাদারটি সেখানেই মৃত্যু হয়ে যায়। বেঞ্জামিন বুঝে নদীর এক কুল গড়লে অন্য কুল তো ভাঙবেই। ঠিক তেমনি হেঁটে হেঁটে বেঞ্জামিনের প্রাণের সঞ্চার হলো। বেঞ্জামিন ভাবে হয়তো সামনের জীবনে
তার জন্য বিচিত্র কিছু অপেক্ষা করে আছে। একদিন আশ্রমে অতিথি হিসেবে মিস্টার ওটি বেড়াতে আসেন। ওটির সাথে বেঞ্জামিনের ভালোই ভাব জমে যায়। মিস্টার ওটি বেঞ্জামিনকে নিয়ে বাইরে ঘুরতে বের হয়। বেঞ্জামিন প্রথমবারের মতো বাইরের পৃথিবীর স্বাদ পায়। গল্প গুজবের এক পর্যায়ে মিস্টার ওটি বলেন, বেঞ্জামিন, তুমি সবার থেকে আলাদা এবং বিশেষ কেউ, তাই তোমার প্রতি মানুষের নজরটা আলাদা হবেই। হয়তো এজন্যই জীবনের বেশ কিছু সময় তোমাকে একাই থাকতে হবে। সিন চলে যায় 1930 সাল। বেঞ্জামিন এখন একটু বড় হয়েছে আর সাথে তার বার্ধক্য অনেকটা কমে গেছে। বৃদ্ধাশ্রমের একজন শুভাকাঙ্ক্ষী ছিলেন মিসেস ফোলার। মিসেস ফোলারের এক নাতনি ছিলেন, নাম ডেইজি। নীল চোখের অধিকারী সুন্দরী ডেইজির সাথে বেঞ্জামিনের সাক্ষাৎ হয়। বেঞ্জামিন আর ডেইজি একে অপরের ভালো বন্ধু হয়ে যায়। একদিন মাদার কুইনি সবাইকে জানায় যে দীর্ঘ প্রতীক্ষার পর সৃষ্টিকর্তা তাদের দিকে মুখ তুলে তাকিয়েছেন। কুইনি গর্ভবতী হতে পেরেছেন। কুইনির খুশি দেখে বেঞ্জামিন অনেক খুশি ছিল, কিন্তু সে জানতো কুইনির সন্তান আসার পর বেঞ্জামিনের প্রতি কুইনির দেখভাল কিছুটা কমে যাবে। তবে বেঞ্জামিন এটা অনেক স্বাচ্ছন্দ্যেই মেনে নেয়। ডেইজির দাদি প্রায় সময়ই ডেইজি আর বেঞ্জামিনকে গল্প পড়ে শোনাতেন। কখন আবার রাতে ডেইজি আসতো বেঞ্জামিনের সাথে গল্প করতে। কিন্তু বাইরে থাকা বার্ধক্যের রূপে বেঞ্জামিন তো সবার কাছে বৃদ্ধই ছিল, তাই তার এভাবে ডেইজির সাথে রাতে গল্প করাটাকে খারাপ নজরে দেখা হতো। শিশু বেঞ্জামিন বুঝতেই পারতো না কেন মাঝে মাঝে তাকে অজান্তেই বকা দেওয়া হয়, তাকে খারাপ বলা হয়। তবে সময়ের সাথে সাথে বেঞ্জামিন এসবেরও বুঝ হয়ে যায়। এখন মাদার কুইন তার বাচ্চাকে নিয়ে বেশ ব্যস্ত থাকেন, তাই বেঞ্জামিনও নিজের মতো করে সময় পার করার চেষ্টা করত। মিস্টার ওটিরও যাওয়ার সময় হয়ে যায়। কাছের বন্ধুটি দূরে চলে যাওয়ায় সে একটু একা হয়ে যায়। তবে সে চলে যাওয়ার কিছুকাল পরে আশ্রমে এক বৃদ্ধ মহিলা আসেন। বেঞ্জামিন তার নাম মনে রাখতে পারেনি। জীবনের বিভিন্ন অধ্যায়ে আমাদের নানা মানুষের সাথে সাক্ষাৎ ঘটে। তাদের নাম হয়তো মনে থাকে না, কিন্তু তাদের সাথে অতিবাহিত হওয়া বিচিত্র সময়গুলো আমাদের স্মৃতিতে সুন্দরভাবে থেকে যায়। বেঞ্জামিনকে সেই বৃদ্ধাই পিয়ানো বাজানো শিখিয়েছিল। বেঞ্জামিন পরিবর্তন হচ্ছে। সে নতুন অদ্ভুত স্বাদ পাচ্ছিল। সে এখন লাঠি ছাড়াই হাঁটতে পারে। তার শারীরিক গঠন সুগঠিত হচ্ছে। তাই এখন মা কুইনি বেঞ্জামিনকে আশ্রমের একজন মিস্টার ডস এর সাথে বাইরে যেতে দেয়। একবার মিস্টার ডসের সাথে জাহাজ দেখতে বেরোলে সে ওখানে জাহাজ পরিষ্কারের একটি কাজ পেয়ে যায়। এরকম একটি কাজ পেয়েও বেঞ্জামিন অনেক খুশি ছিল। কাজের পাশাপাশি সে হয়তো অতল সমুদ্রে রোমাঞ্চ অনুভব করতে পারছে। জাহাজের ক্যাপ্টেন ছিল মাইক ক্লার্ক। তিনি জানতে পারেন বেঞ্জামিন তার জীবনে কখনো কোনো মেয়ের সাথে মিলিত হয়নি। বেঞ্জামিন যদিও সাবেক কিশোরে পরিণত হয়েছে, কিন্তু মাইকের কাছে সে তো 50-60 বছরের একজন বৃদ্ধই ছিল। তাই জৈবিক এই চাহিদাটি মেটাতে মাইক তাকে ক্লাবে নিয়ে যায়। বেঞ্জামিন বুঝতে পারে জীবিকা থাকলে কিছু সুখ অসময়ে ক্রয় করা যায়। মাইকের কাছে সে জীবনের আরো গুরুত্বপূর্ণ একটি শিক্ষা পায়। যে কাজে কারো দক্ষতা থাকে বা যা সে করতে ভালোবাসে তার সেই কাজটিই করা উচিত। এটা তাকে অনেক উঁচুতে নিয়ে যায়। মাইক তার ইচ্ছাকে ফলো করেই তো আজ জাহাজের ক্যাপ্টেন হতে পেরেছে। রাতে বাসায় ফেরার সময় থমাস বাটন অর্থাৎ বেঞ্জামিনের বাবার সাথে বেঞ্জামিনের সাক্ষাৎ হয়। যে সন্তানকে সে ফেলে রেখে এসেছিল সে এখন নিজেই তার দেখভাল করতে শিখেছে। থমাস তার নিজের ভুল বুঝতে পেরেছিল। এরপর থেকে সে প্রায়ই বেঞ্জামিনের সাথে দেখা করতে আসতো। কিছু সময় পার হয়ে যায়। একবার ডেইজি তার দাদিমার কাছে বেড়াতে আসে। ডেইজি এখন আগের চেয়ে অনেক বড় হয়ে গেছে। এক কুয়াশা মাখা ভোরে বেঞ্জামিন ডেইজিকে সমুদ্র ভ্রমণে নিয়ে যায়। অপার সমুদ্রের সেই স্নিগ্ধতা পেয়ে ডেইজি অনেক খুশি হয়। বেঞ্জামিন দিনকে দিন পরিবর্তন হচ্ছিল। বেঞ্জামিনের বড় হওয়া বা ধীরে ধীরে বৃদ্ধ থেকে যুবকে পরিণত হওয়া তার মনে কিছুটা খারাপও করছিল। কেননা তার সামনে প্রিয় মানুষগুলো বৃদ্ধ হয়ে মারা যাচ্ছে। শরীর তার সময়ের উল্টো পথে চলাতে প্রিয় মানুষগুলোর মৃত্যু তার আগেই হবে, আর তাকে সেসব মৃত্যুর সাক্ষী হতে হবে। কিছুদিন পরে তাকে পিয়ানো শেখানো সেই মহিলাটিও মৃত্যুকে আলিঙ্গন করে। বেঞ্জামিন এখন আর আফসোস করে না। বেঞ্জামিন প্রতিনিয়ত নতুন কিছু শিখছে। সে নারীর ছোঁয়া পেয়েছে, ভালো বন্ধুদের সাথে সময় কাটাতে পেরেছে, জাহাজে করে দূর সীমান্ত পাড়ি দিয়েছে। সে জীবনের আরো এরকম নানা বৈচিত্র্যকে আবিষ্কার করতে চায়। তাই 1936 সালে 17 বছর বয়সে বেঞ্জামিন এই উদ্দেশ্যকে সামনে রেখে বাড়ি থেকে বেরিয়ে পড়ে। যাবার সময় ডেইজিকে বলে, আমি যেখানেই থাকি না কেন, যাই শিখি না কেন, সবকিছু তোমাকে নিয়মিত লিখে পাঠাবো। সময় পার হয়ে যায়। ডেইজির স্বপ্ন ছিল ব্যালে ডান্সার হওয়ার, তা সে হতে পেরেছে। 1941 সালে সফরের এক পর্যায়ে বেঞ্জামিন রাশিয়ার এক হোটেলে ছুটি কাটাতে আসে। সেখানে বেঞ্জামিনের সাথে পরিচয় হয় সুন্দরী এক ব্রিটিশ মহিলা মিসেস এলিজাবেথের। এলিজাবেথের স্বামী কাজের জন্য মাসের বেশিরভাগ সময় বাইরে থাকতো। একা এলিজাবেথ অবসরের সঙ্গী হিসেবে বেঞ্জামিনকে তার বন্ধু হিসেবে পেয়েছিল। রাতের অবসরে গল্প গুজবের সময় বেঞ্জামিন ও এলিজাবেথ অজান্তে একে অপরের প্রেমে পড়ে যায়। বেঞ্জামিন এসব কিছু ডেইজিকে লিখে পাঠাতো। রাশিয়ার সেই দিনগুলোতে বেঞ্জামিনদের সময় ভালোই কাটছিল, কিন্তু একদিন এলিজাবেথের আর দেখা পাওয়া যায় না। তার কিছুদিন পরেই দ্বিতীয় বিশ্বযুদ্ধের সূচনা হয়। ক্যাপ্টেন মাইক তার জাহাজকে সেই যুদ্ধের জন্য উৎসর্গ করেন। অনেক নাবিক সেই যুদ্ধে না গেলেও বেঞ্জামিন সেই যুদ্ধে যায়।
যুদ্ধে আবার বেঞ্জামিন বাদে প্রায় সবাই শহীদ হয়। শেষকালে ক্যাপ্টেন মাইক বলেন, জীবনের ধারায় সামনে তোমার জন্য কি অপেক্ষা করছে তা তুমি জানবে না। কিছু স্বপ্ন পূরণ হবে, কিছু বা হবে না, কিন্তু তাই বলে স্বপ্ন দেখা বাদ দিবে না। এই আশাটাই তোমাকে বাঁচিয়ে রাখবে। 1945 সালের 26 বছর বয়সী বেঞ্জামিন তার বাসা বৃদ্ধাশ্রমে আসে। 9 বছর পর মাদার কুইনের সাথে তার দেখা হয়। তার বোন বড় হয়ে গেছে, কিন্তু ওয়েদার এখন নেই। গত মাসেই তিনি মৃত্যুবরণ করেছেন। তার কিছুদিন পরেই আবার ডেইজি সেই বৃদ্ধাশ্রমে আসে। তার দাদি অনেক আগেই মারা গিয়েছেন, কিন্তু তারপরেও এই জায়গাটির প্রতি ডেইজির অন্যরকম ভালোবাসা কাজ করত। এসেই তার বেঞ্জামিনের সাথে দেখা হয়। মাঝে যদিও বেঞ্জামিন ডেইজিকে চিঠি লেখা বন্ধ করে দিয়েছিল, কিন্তু ডেইজি ঠিকই মাদার কুইনের কাছে বেঞ্জামিনের খোঁজ নিত। বেঞ্জামিনের যুদ্ধে বেঁচে ফেরায় ডেইজি অনেক খুশি ছিল। বেঞ্জামিনের প্রতি ডেইজির অন্যরকম এক ভালো লাগা কাজ করত। রাতে তারা ডিনারে যায়। ডেইজি বেশ তেজি একটি মেয়ে ছিল। নিউ ইয়র্কে ঘটে যাওয়া নানা ঘটনা সে বেঞ্জামিনকে বলে। রাতের শেষ ভাগে ডেইজি বেঞ্জামিনকে তার এক অপরূপ নৃত্য দেখায়। এক পর্যায়ে তার সাথে একত্রিত হতে চায়, কিন্তু বেঞ্জামিন তাকে থামিয়ে দেয়। বলে, আমার মতো অস্বাভাবিক কেউ তোমার যোগ্য নয়, তোমার জন্য বিশেষ কিছু অপেক্ষা করছে। ডেইজির আক্ষেপ হয়। পরের সকালে ডেইজি নিউ ইয়র্ক চলে যায়। এদিকে বেঞ্জামিন দিনের পর দিন যৌবনের দিকে ধাবিত হচ্ছিল। তার চুল সাদা থেকে বাদামি হচ্ছিল। সে এখন অনেক দূর পর্যন্ত হাঁটতে পারে। তার কাছে একবার তার বাবা থমাস আসে। থমাস এখন বেশ অসুস্থ। থমাস বলে, যুদ্ধে অন্য সবকিছুর ক্ষতি হলেও আমাদের প্রথম ব্যবসার ভালোই উন্নতি হয়েছে। জানো বেঞ্জামিন, আমার দেখাশোনার তেমন কেউ নেই। তোমার সঙ্গে আমার ভালো লাগে। আমি হয়তো বেশি দিন বাঁচবো না। তোমাকে কি আমার প্রথম কারখানাটা দেখাতে পারি? বেঞ্জামিন থমাসের সাথে কারখানায় আসে। সেখানে থমাস সব সত্যগুলোকে স্বীকার করে বলে সে তার বাবা। অবশ্যই সে বাবা হিসেবে অনেক বড় পাপ করেছে, যার জন্য সে লজ্জিত। সে তার ছেলের কাছে ক্ষমা চায়। বেঞ্জামিন আক্ষেপ করা তো অনেক আগেই ছেড়ে দিয়েছে। সে থমাসকে মাফ করে দেয়। থমাস শেষ কবে ভোরের সূর্যটা দেখেছে তার মনে পড়ে না। বেঞ্জামিন তার বাবাকে নদীর পাড়ে নিয়ে আসে। থমাস ভোরের সেই সূর্যোদয়ের প্রশান্তি নিয়ে চিরনিদ্রায় ঘুমিয়ে পড়ে। বেঞ্জামিনকে থমাস তার সব সম্পত্তি দিয়ে গিয়েছিল। সে এখন বোতাম প্রস্তুতকারক বেঞ্জামিন বাটন। 1947 সালে বেঞ্জামিন যখন 18 বছরের হলো, তখন সে একবার নিউ ইয়র্ক শহরে যায়। ডেইজির সাথে দেখা করে। সে জানতে পারে ডেইজি অন্য কারোর সাথে সম্পর্কে রয়েছে। বেঞ্জামিন কিছুটা নিরাশ হয়, কিন্তু সে তো আফসোস করবে না। সে ডেইজির জন্য খুশি হয়, কেননা ডেইজি তো সুখী ছিল। জীবন হতাশার নয়, কিছু না পেলে অন্য কিছু দিয়ে তা ভুলে থাকার চেষ্টা করতে হয়, এতেই সুখী হওয়া যায়। একদিন বেঞ্জামিনের কাছে একটি চিঠি আসে। অ্যাক্সিডেন্টে ডেইজির পা ভেঙে গিয়েছে। ডেইজি এখন আর নাচতে পারবে না। বেঞ্জামিন ডেইজির কাছে দেখা করতে আসে। দেখাশোনার জন্য সে ডেইজির কাছে থেকে যেতে চায়। বেঞ্জামিন সুন্দর একজন যুবকে পরিণত হয়ে গিয়েছিল। তাকে দেখে ডেইজির হিংসা হয়। সে এখন আর নাচতে পারবে না। এই নাচের জন্যই তো সে বেঞ্জামিনকে ভুলে থাকতে পেরেছিল। আর সেই বেঞ্জামিনই এখন তার এমন অবস্থায় আরো বেশি সুদর্শন হয়ে যাচ্ছে। সে রেগে বেঞ্জামিনকে চলে যেতে বলে। বেঞ্জামিন তবুও তার জন্য প্যারিসে কিছুটা সময় অপেক্ষা করে। ডেইজির সাড়া না পেয়ে সে বাড়িতে ফিরে আসে। বেঞ্জামিন তার জীবনকে সুন্দরভাবে অতিবাহিত করায় মেতেছিল। এই দিনগুলোতে তার জীবনে কিছু সংখ্যক নারী অল্প সময়ের জন্য আসে এবং চলেও যায়। 1962 সালের বসন্তের একদিনে ডেইজি বেঞ্জামিনের কাছে ফিরে আসে। ডেইজি বেঞ্জামিনের সাথে থেকে যেতে চায়। তারা একসাথে জীবনের সুন্দরতম মুহূর্তগুলো পার করছিল। নদী পাড়ে বসে মাঝে মাঝে সূর্যোদয় দেখছিল একে অপরের বার্ধক্যের পরিবর্তন। বয়স একই হলেও তাদের বাইরের শরীরটা বিপরীত দিকে ছুটে চলছিল, কিন্তু তারা অনেক খুশি ছিল। 1967 সালের এক বিকালে মাদার কুইনি মারা যায়। জন্ম না দিয়েও সে আদর্শ মার খেতাব অর্জন করতে পেরেছিল। কতই না মর্যাদাকর, তাই তো তিনি হাসি মুখে চিরনিদ্রায় ঘুমিয়েছিলেন। বেঞ্জামিন তার বাবার একটি বাসা বিক্রি করে দেয় আর নতুন একটি বাসা কিনে সেখানে ডেইজির সাথে বসবাস শুরু করে। একদিন বেঞ্জামিন জানতে পারে ডেইজি প্রেগন্যান্ট। বেঞ্জামিন অনেক খুশি ছিল, কিন্তু খুশির থেকে সে বেশি ভীতই ছিল। তার সন্তান যেন তার মতো না হয়, আর সে তার দেখভাল করতে পারবে না, কেননা সন্তানের বড় হওয়ার সাথে সাথে বেঞ্জামিনও শারীরিকভাবে ছোট হয়ে যাবে। বেঞ্জামিনের একটি কন্যা সন্তান হয়। তার নাম রাখা হয় ক্যারোলিন। যে ক্যারোলিনিয়াস তার মার পাশে বসে ডায়েরিটি পড়ছে, সে বেঞ্জামিনের মেয়ে। ক্যারোলিন সেটা জানতে পেরে অনেক অবাক হয়। অনেক আগ্রহের সাথে সে তার বাবার ডায়েরিটি পড়তে থাকে। বেঞ্জামিন তার স্ত্রী কন্যাকে নিয়ে অনেক খুশি ছিল, কিন্তু নিয়তি তো তার সাথে ছিল না। সামনের কিছু বছর পরে সেও তো বাচ্চা হয়ে যাবে, তখন ডেইজিকে তারও খেয়াল রাখতে হবে। বেঞ্জামিন তার কাছে বোঝা হতে চায় না। 1968 সালে ক্যারোলিন 1 বছর পূর্ণ হয়। বেঞ্জামিন তার থাকা সম্পত্তির প্রায় সবকিছু বিক্রি করে দিয়ে তা তার মেয়ে স্ত্রীদের জন্য ব্যাংকে রেখে দেয়। তারপর বেঞ্জামিন তার স্ত্রী মেয়েকে ছেড়ে চলে যায়। বেঞ্জামিন নানা জায়গা থেকে চিঠি লিখত। তার ইচ্ছে ছিল মেয়েকে নিয়ে হাঁটা শেখানো, ইচ্ছে ছিল তার সাথে প্রথম দিনগুলোতে স্কুলে যাওয়া, ইচ্ছে ছিল তার মেয়ের হাতে পিয়ানোর সুরগুলো শোনা। এরকম অনেক কিছুই সে পায়নি,
কিন্তু তার কোনো আক্ষেপ ছিল না। বেঞ্জামিন দীর্ঘ 10 বছর পৃথিবীর নানা দেশ ভ্রমণ করে, বিচিত্র সব জাতি সভ্যতার সাথে পরিচয় হয়। তারপর সে তার স্ত্রী সন্তানদের দেখতে একবার ফিরে আসে। বেঞ্জামিন এখন একদম কিশোরে পরিণত হয়েছে। বেঞ্জামিনের মেয়েকে তার সমবয়সী মনে হচ্ছিল, তবে সে একজন ভালো পিতা হতে পেরেছে। বেঞ্জামিন ঠিকই ছিল, সে যা করেছে তা সকলের জন্যই মঙ্গলজনক হয়েছে। ডেইজি বেঞ্জামিনকে দেখে আবার পুরোনো দিনগুলোতে ফিরে যায়। ডেইজি কখনোই বেঞ্জামিনকে ভুলতে পারেনি। বেঞ্জামিনের সাথে ডেইজি কিছু সময় পার করে, তারপর আবার সে হয়ে যায় নিরুদ্দেশ। ডায়েরিতে এই পর্যন্তই ঘটনা লেখা ছিল, বাকি গল্প ডেইজি তার মুখ থেকে শোনায়। 10 বছর পার হয়ে যায়। ডেইজির পরবর্তী স্বামী মারা গিয়েছিল। ডেইজির কাছে একদিন সমাজসেবা অফিস থেকে একটি কল আসে। সে জানতে পারে নিউ অর্লিন্সের একটি জায়গায় একটি শিশুকে পাওয়া গিয়েছে। বাচ্চাটি তার নাম বেঞ্জামিন বলছিল। তার কাছে থাকা এই ডায়েরিটিতে ওই বৃদ্ধাশ্রমের কথা অনেকবার লেখা ছিল। ডেইজি তাদের প্রিয় সেই বৃদ্ধাশ্রমে ফিরে আসে, গিয়ে দেখে 13 বছরের বেঞ্জামিন পিয়ানো বাজাচ্ছে। বেঞ্জামিন এবার ডেইজিকে চিনতে পারে না, সে প্রায় সবকিছুই ভুলে যাচ্ছে। ডেইজি প্রতিদিন বৃদ্ধাশ্রমে চলে আসতো, বেঞ্জামিনের দেখভাল করত। বেঞ্জামিন মাঝে মাঝে ডেইজিকে বলে, কেন জানি মনে হয় আমার পুরো এক জীবন আমি অতিবাহিত করেছি, অনেক কিছু দেখেছি, অনেক কিছু শিখেছি। এভাবে পার হয় অনেক সময়। 7 বছর পর ডেইজি বেঞ্জামিনকে পুরোপুরি দেখে রাখার জন্য ওই বৃদ্ধাশ্রমে স্থায়ী হয়। নিয়তির এক অবাক লীলাকাণ্ড। তারা সমবয়সী হওয়া সত্ত্বেও শারীরিক রূপে একে অপরের বিপরীত। জীবনের শুরুতে বেঞ্জামিন এই ছোট অবস্থাতেই ডেইজির সাক্ষাৎ পেয়েছিল। ছোটবেলা ডেইজির দাদিমার কাছে শোনা সেই গল্পগুলো আবার ছোট বেঞ্জামিন শুনতে পায়। সময়ের সাথে সাথে বেঞ্জামিন হাঁটা ভুলে যায়, কথা বলতে ভুলে যায়। 2002 সালে স্টেশনের সেই ঘড়িটিকেও নামিয়ে ফেলা হয়, সেখানে ডিজিটাল ঘড়ি স্থাপন করা হয়। পরের বছর 2003 সালের বসন্তের এক দিনে ডেইজি শিশু বাচ্চা বেঞ্জামিনকে কোলে ঘুম পাড়াচ্ছিল। বাইরে থেকে দেখা নবজাতক শিশু, কিন্তু ভেতর থেকে সে ছিল 84 বছর বয়সের একজন বৃদ্ধ। বেঞ্জামিন এক পলকে ডেইজির দিকে তাকিয়ে থাকে, মনে হয় সে ডেইজিকে চিনে রাখতে পেরেছে। অদ্ভুত সুন্দর এই বেঞ্জামিন ডেইজির কোলে চিরনিদ্রায় ঘুমিয়ে পড়ে। গল্পের শেষ হয়, তাই ডেইজিও এক দীর্ঘ প্রশান্তি নিয়ে তার শেষ নিঃশ্বাস ত্যাগ করে। ক্যারোলিনের চোখে জলে ভরে ওঠে। বেঞ্জামিন তার জীবনের প্রতিটা মুহূর্তই উপভোগ করেছে। তার বয়স উল্টো দিকে চললেও তাতে তার কোনো আক্ষেপ ছিল না। অনেক বাধা বিপত্তি সে পেয়েছে, বা যা কিছুকে তাকে হারিয়ে ফেলতে হয়েছে তাকে সে জীবনের রোমাঞ্চ হিসেবে গ্রহণ করেছে। বাবা তাকে ফেলে দিল, সে একজন আদর্শ মা পেয়েছে। জন্ম নিয়ে খেলার সাথী না পেলেও মৃত্যুর সময় জীবন সাথীকে কাছে পেয়েছে। মেয়ের সাথে থাকতে না পারলেও তার কাছে দায়িত্ব ঠিকই পালন করেছে। তার জীবনে সমবয়সী বন্ধু কখনোই পায়নি, কিন্তু যাদের সে পেয়েছে তাদের সে সত্যিকারের বন্ধু হিসেবে পেয়েছে। জীবনটা এরকমই, জীবনের পূর্ণতা বলতে কিছু নেই, জীবনের উদ্দেশ্য অনেক মহৎ এবং সহজ বাধাকে উপেক্ষা করে সামনে এগিয়ে যেতে হয়। পরিস্থিতি যাই হোক না কেন মেনে নিতে হয়, সাধ্যে যা রয়েছে তাতেই খুশি থাকতে হয়, তার মধ্যে রোমাঞ্চকে খুঁজে নিতে হয়, তাহলেই তো জীবন সুন্দর ও সার্থক হয়। গল্পটি আপনাদের কেমন লাগলো তা কমেন্ট বক্সে জানাবেন, আর সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন। ধন্যবাদ।